শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায়। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের তারকাকথনের সেট প্রতিদিন আলোকিত হয় আপনাদের পছন্দের সব তারকাদের আগমনে। আজকেও আপনাদের পছন্দের দুজন তারকা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে যে তারকাকে কেন্দ্র করে আজকের তারকাকথনকে আমরা সাজিয়েছি তার সম্পর্কে যদি শুরুতে একটু ছোট্ট করে বলতে চাই, 1956 সালের 6 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর নগরীতে জন্মগ্রহণ করলো এক দুরন্ত বালক। পরবর্তীতে সে ছুটে বেড়ায়, ক্লাস ফাঁকি দেয়, দুরন্তপনার যেন শেষ নেই তার। একই সাথে তার বাড়িতে গানের আসর চলে, বাবা রাজনীতিতে সচেতন এবং সব কিছু মিলিয়ে এক পর্যায়ে হঠাৎ করে সেই ছেলেটি হয়ে উঠল ভীষণ রকম সচেতন এবং এক পর্যায়ে সে ধীরে ধীরে থিত হলেন গানে, লিখতে শুরু করলেন গান এবং তার হাত ধরেই অনেক ব্যান্ড সঙ্গীত শিল্পী আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন এবং আমরা পেয়েছি দারুণ কিছু গান। আমরা যদি সেই গানগুলোর মধ্যে কয়েকটা গানের কথা বলি তাহলে শুরুতেই বলতে হয় হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয়, সময় যেন কাটে না, তৃতীয় বিশ্ব, হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত, শুধুমাত্র তোমার জন্য, আজ যে শিশু, এরকম আরও অসংখ্য গান রয়েছে যার গীতি কবিতায় ছিলেন তুমি এবং আমরা তাকে ভীষণ রকম শ্রদ্ধা করি। এবং গতকালই তার জন্মদিন ছিল, অর্থাৎ 6 ফেব্রুয়ারি। তার জন্মদিন গতকাল থাকলেও আজকে আমরা তাকে পেয়েছি, তার সঙ্গে আরও একজন অতিথিকে আমরা পেয়েছি, তিনিও বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। আমরা চলে যাচ্ছি তাদের কাছেই। আমাদের সঙ্গে আজ রয়েছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি। স্বাগত আপনাকে এবং শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ আমাদের সঙ্গে এবং চ্যানেল আই আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল আইকেও ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে রয়েছেন সুরকার, সঙ্গীত শিল্পী এবং রেনেসা ব্যান্ডের সঙ্গে যে নামটি জড়িয়ে আছে, পিলু খান। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আশা করছি আপনারা দুজনেই ভীষণ ভালো আছেন। আমরা জন্মদিন যেহেতু গতকালকে ছিল, জন্মদিনের আবহটা তো নিশ্চয়ই এখনো রয়ে গেছে। শুরুতেই একটু শহীদ মাহমুদ জঙ্গি আপনার কাছে আসছি, একটু শুনি কেমন কাটলো জন্মদিন, কেমন গেল সব। ইনফ্যাক্ট এই বছরের জন্মদিনটা মানে 70 বছর, তো একটু হয়তো উদ্দীপনাটা ছিল সবার মধ্যে, মানে আমি ছাড়াও যারা আমার সাথে আছেন দীর্ঘদিন ধরে বা সমসাময়িক কাল ধরে। তো একটা অনুষ্ঠান কিন্তু আগেই হয়েছে 12 ডিসেম্বর। আচ্ছা, ওটাকে বেশ বড় করে রাশান কালচারাল সেন্টারে, রাশান হাউস বলে এখন, ধানমন্ডিতে। তো এই উপলক্ষে একটা বইও প্রকাশ হয়েছে যেখানে সব সঙ্গীত শিল্পী বা সঙ্গীতে জড়িত লোকজন লিখেছেন। আর গতকাল ছিল মূল জন্মদিবস। তো এটা নিয়ে আমরা এই একটা ঘরোয়া আয়োজন ছিল উত্তরাতে, আমার বাসায় না, সেটাও আমার ওই যে কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা আয়োজন করেছিল। তো ওখানে নকিব খান, পিলু, তারপর জয় শাহরিয়ার, সুমন কল্যাণ, এরা সব গিয়েছে। আমরা আরও সবাই তো সবসময় পাওয়া যায় না, যারা অ্যাভেলেবেল ছিল এই আর কি। তো ওখানে প্রায় 2.5 ঘন্টার মতো গান হয়েছে, 7টা থেকে 10:30 পর্যন্ত। এই আমার গানগুলাই পছন্দের কাছের মানুষদেরকে নিয়ে পছন্দের কাছে দারুণ মানুষ। সময় হ্যাঁ, কেটেছে। ওটা একটু ছোট আকারে, মানে এই যে কত 50, 60, 70 জন আর কি, এরকম। বাহ, পিলু খান আপনার কাছ থেকে একটু শুনি, জন্মদিনে আপনার খুবই জনপ্রিয় একটি গান রেনেসা ব্যান্ডের, সেই গানটি আপনি গেয়েছিলেন, আপনার কণ্ঠে আমরা শুনেছি, যে লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গি, আজ যে শিশু। হ্যাঁ, তারপর ধীরে ধীরে তার সাথে আরও অনেক কাজ হয়েছে এবং গতকাল তার জন্মদিন ছিল, তার সম্পর্কে কি বলবেন? না, জঙ্গি ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক 77-78 সালের থেকে। তো যখন আমি তখন সোলসের সাথে ছিলাম, অন্য ব্যান্ডের সাথে ছিলাম। জঙ্গি ভাইয়া তখনও গান লেখা অত শুরু করেনি, তখন থেকেই আমাদের সম্পর্ক লাইক ফ্যামিলি। আমি শুরু করেছি 77-80 দিকে আর কি। হ্যাঁ, তারপর এরপর যখন 80s-এর শেষের দিকে এসে তখন কিছু সিরিয়াসলি বসে কিছু গান করা শুরু হয়েছিল জঙ্গি ভাইয়ের সাথে। তখন এই গানগুলো করা, আজ যে শিশু, সময় যেন কাটে না, তৃতীয় বিশ্ব, এই গানগুলি তখনকারই করা ওই সময়টাতে। একসাথে অনেকগুলো গান এবং আমার যে সুরের গানগুলো আছে আমার মনে হয় 90% জঙ্গি ভাইয়েরই লেখা গান। আমাদের রেনেসা ব্যান্ডের একই সেম, নকিব ভাই সুর, আমার সুর, রেনেসার মোস্ট অফ দ্য সংস জঙ্গি ভাই লিখেছেন।
আমরা আবার আপনার কাছে আসছি। জীবনে তো অনেক কিছু করেছেন আপনার। আমি যখন পড়ছিলাম আপনাকে নিয়ে তখন দেখছিলাম আপনি শিক্ষকতা করেছেন, আপনি right. সংগঠক, কফি শপও ছিল আপনার। কফি শপে ছিল। এবং সবশেষে আপনি থিত হলেন গীতিকবি গীতিকবি। হিসেবে। কফি শপে আমার সাথে আরো ওখানে মজার দিয়েছিল, হ্যাঁ, ওখানে আমার সাথে ছিল সোলসের রনি ছিল, নেওয়াজ ছিল, আমার একার না। পরে আমরা ঠিকই আছে। ওনার একটা হোটেলও ছিল এবং ওই হোটেলটা খুবই একটা সঙ্গীত আড্ডা। সঙ্গীত আড্ডা। আমাদের মিউজিশিয়ান, ওই জেনারেশন যে মিউজিশিয়ান ছিল, আয়ুব বাচ্চু, এরা সবার জন্য। সবার কাছে ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বা একটা মেমোরেবল। ওটা হয়েছে কি, ওই যে আমরা যখন ঢাকা আসছি আর কি চিটং থেকে, তো আমরা তখন আমাদের অ্যাড ফার্মও ছিল। হ্যাঁ, আমি আসছিলাম ওই আচ্ছা, জায়গাটায়। ওই অ্যাড ফার্মের একটা ব্রাঞ্চ করার জন্য ঢাকা এসেছিলাম, তো আচ্ছা। অফিস খোঁজার জন্য। আচ্ছা। তো যে হোটেলটাতে উঠেছিলাম ওটার নাম ছিল ব্লু নাইল হোটেল, এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে। তো মালিক বললো যে আপনারা অফিস না নিয়ে, আপনাদের যেহেতু চিরাগে একটা কফি ইন ছিল, আপনারা এই লাইনে ব্যবসা করেছেন, আমার এটা নিয়ে নেন। তো আপনারা এখানে অফিসও করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম এটা যখন ভাড়া হবে আপনাদের একটা রেগুলার ইনকামও থাকবে। ওই নেওয়া। তো ওই হোটেলে তখন সবার একটা প্রতিদিন রেনেসা ফিডব্যাক, ঢাকার সবার আড্ডা ছিল ওখানে। আর বাচ্চু তো ওখানে রেগুলার থাকতোই, মানে বছরের পর বছর পার্থ থাকতো বছরের পর বছর এরকম। আর একটা সুবিধা ছিল, সবাই তো পরিচিত বন্ধু বান্ধব, ওই সময় তো সবাই ওই অনুষ্ঠান করে তারপর পেমেন্ট করতে হয়তো, তো ওটা নিয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না, তো সবাই ফ্রি মোডে। আর হোটেলের সব রুম ভাড়া হয় না, একটা দুটো তো খালি থাকতো, ওখানে আমরা গল্প আড্ডা করতাম। ওই আড্ডা করতে করতে ওদের যেটা বাম্বা ওখানে সৃষ্টি হয়েছে, ওখানে তারপর একদিন ইফতার পার্টিতে ওটা করা হলো। আচ্ছা। ওখানে অনেক গানও সৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট। অনেক গান সৃষ্টি হয়েছে এবং একই সাথে আমি যেটা শুরুতে বলছিলাম যে আপনার লেখা গান দিয়ে প্রথম অনেক শিল্পী বাংলা সঙ্গীত জগতে প্রবেশ করেছেন এবং আপনি বাংলা ভাষায় গান গাওয়ার জন্য শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, তাকে আপনি অনেকভাবে অনুপ্রাণিত করেছেন। সে প্রথম বাংলা গানটাও গেয়েছে আমার, সে এসেছিল আমার কাছে তো গানের জন্য, তো পরিচয় দিচ্ছিল যে আমি ইংরেজি গান করি। তো তখন তো স্কুল কলেজের এবং ইংরেজি গানের প্রতি তো সবার একটা মোহ ছিল ওই সময়ে। তো আমি হ্যাঁ ভালো, কিন্তু তুমি তো ইংরেজি গান গাইলে তো আর ওইভাবে মানুষের কাছে যেতে হবে না, তোমাকে বাংলা গানও করতে হবে। ওই কথাবার্তায় তারপর আসলো, তারপর একটা গান দিলাম এই আর কি। এরকম অনেকজনকে আপনি অনেক গান লিখে দিয়েছেন। আমি পিলু খান আপনার কাছে একটু আসছি। আপনার সঙ্গে তো তার একটু আগে আপনি বললেন যে রেনেসার প্রায় 90% গানই উনি লিখে দিয়েছেন। তো সেই জায়গাটাই, এই যে এত গান, একই অঞ্চলেই কি বাড়ি দুজনের, সেই কারণে কি আন্তঃসম্পর্কটা একটু বেশি ছিল? ডেফিনেটলি ওটা তো থাকবে, একই অঞ্চলে বাড়ি, একসাথে অনেক জঙ্গিবের অনেক সিনিয়র, বাট একটা সিনিয়র জুনিয়র, আমাদের ফ্রেন্ডশিপ সবসময় ছিল। আমাদের আরেকটা সংগঠন ছিল সৈকতচারী নামে, মিড 70s চিটাগংয়ে, ওখানে আমরা সবাই ছিলাম। এবং যেই সময়টাতে প্রথম গানগুলো সবচেয়ে বেশি করা হয়েছিল এই 88-89-এর দিকে, তখন আমরা একটা বিল্ডিংয়ে 2 ফ্লোরে ছিলাম, উপর নিচে ছিলাম। তো স্বাভাবিকভাবে তখন অনেক বেশি দেখা হতো, সবসময় দেখা হতো, তখন সময়টা একসাথে বেশি পাওয়া যেত। ওই টাইমটাতেই এই গানগুলো কিন্তু করা, সব ওই সময় জন্য কাটে না, আজ যে শিশু, বিশ্ব, সব ওই সময়টা। এবং ওই যে সামিনার একটা পুরো অ্যালবাম আছে, এই বুঝি তুমি এলে, ওই গানগুলো সব তখন করা। কিন্তু অ্যালবামটা পাবলিশ হয়েছে 2004-এ। হ্যাঁ। এই যে এত গান লিখলেন, এত শিল্পীর সঙ্গে কাজ করলেন এবং পরবর্তীতে তারা এত বিখ্যাত হলো, সেক্ষেত্রে নিজেকে আবিষ্কার করারও তো একটা ব্যাপার থাকে। আমি যদি আপনার শৈশবকাল কিংবা কৈশোরে চিন্তা করি, সেখানে যে নিজেকে একজন কবি, গীতিকবি হিসেবে আবিষ্কার করা, এটা কিভাবে করেছিলেন আপনি? এটা তো আমি জানি না, হয়ে গেছে। জঙ্গি ভাই বিতর্ক করতেন, চিটাগং ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন ছিলেন, বিতর্ক করতাম আমি ওই লাইনে ছিলাম, বিতর্ক করতাম, তারপর লেখালেখি করতাম, ছোটোখাটো রেডিও টেডিওর জন্য লিখছি স্কুল থেকেই, কিন্তু এই গান লিখবো এটা কখনো ভাবা হয়নি ওইভাবে। আমার মনে হয় জঙ্গি ভাইয়ের গান লেখাটা এসছে যেহেতু আমাদের সাথে মিউজিশিয়ানদের সাথে সম্পর্কটা ওই যে খুব ক্লোজ ছিল, খুব ক্লোজ, কাছে থেকে গান হয়তো, যেমন নকিব ভাইয়ের সাথে, আমার সাথে, বাচ্চু, সবার সাথে। সৈকতচারী একটা বড় ভূমিকা রেখেছে ওখানে। আর অনেক হয় কি, তখন আমাদের অনেক মনে হতো যে গান আরো কিছু বলার আছে যেটা বলা হচ্ছে না, ওখান থেকেই গান লেখা। এই যে আমি তুমির বাইরে গিয়ে গান, হ্যাঁ ওটাই।
দেখেন এই যে যখন আমি খুব ভালোভাবে জানতাম ওই সময় হতো কি একটা বিরহের গান লিখলে ওটা হিট গান, হ্যাঁ আমাদের সময়টা ওরকম ছিল। স্টিল আমাদের মনে হয় বাংলাদেশের বাঙালিদের মধ্যে ওটাই, হ্যাঁ সেন্টিমেন্টটা সেন্টিমেন্টটা খুব বেশি কাজ করে। ওইদিকে আমরা যাইনি, ওদিকে না গিয়ে আমরা চিন্তাও করি যে আমাদের গান হিট হতে হবে। তো ইভেন সোলসের প্রথম দিকেও যেমন গান লিখছি কি হিট হয়নি, কিন্তু বলি যে তুমি আমি নয় আজ চলো গাই গান, ওই দেখো গাইছে বল রবসন, দেখো দুঃখী জনতা এগিয়ে চলে তাদেরই গান করে বব মারলে। ওইভাবে বিরহ গানের পাশে এগুলো যায় না। ইভেন আমরা যখন আজ যে শিশু করছি তখন আমরা ভাবিনি। তখন আসলে ভাবিনি মানে যে- মাথায় কি চলছিল যে আসলে আমাদের ভালো গান জনপ্রিয় করতে হবে, গান না নাকি ভালো গান করতে হবে। আচ্ছা আচ্ছা, আর যে শিশু যখন করছি তখন তো আমরা ভাবিনি যে এই গানটা যাবে, হ্যাঁ এইভাবে হবে। তারপর যখন সামিনার অ্যালবামের কথা আসলো তখন প্রথম যে না এই শুধু তো বক্তব্য হবে না, কিছু প্রেমের গান লাগবে। তখন আমরা ওই যে সময় যেন কাটে না বড় একা একা লাগে, এই মুখর জনারণ্যে বিরহী বাতাস ভয়ে শুধু তোমার জন্য। তারপরও ওই যে তুমি আমির মধ্যে কিভাবে একটু অ্যাডজাস্ট করা যায়, একটু অন্য লাইন দিয়ে বা এটাকে অন্যভাবে একেবারে, তখন তো ডাইরেক্ট বলতো ভাই তুমি না আসলে আমি মরে যাবো, কথাবার্তা মোটামুটি এরকম আর কি। তো ওই জায়গা থেকে একটু সরা যায় কিভাবে, এই চেষ্টাটা ছিল আর কি। এবং মানুষ তো নিল, পরে গিয়ে দেখলাম যে হৃদয় কাদামাটি নিয়ে নিল, এটা নিল, একদিন ঘুম ভাঙা স্বর নিল। এগুলা তো সেই সময় একটা চেঞ্জ করেছে এবং গানের ধারাকে। হ্যাঁ, অনেক রকম ধারায় আপনি গেছেন। আমি যদি বলি, আমরা যেহেতু সবাই চট্টগ্রামের, আমাদের এনএসআই কতগুলো আমরা চট্টগ্রাম ভাষায় গান করেছি। এটা প্রথমবার, এটা- কিন্তু হ্যাঁ। ব্যান্ডে প্রথমবার লোকাল গান আনা, মানে আঞ্চলিক গান আনা, এটা কেউ হয়তো তখন সাহস করেনি যে মানে এটা তো শুনবে না কেউ, কিন্তু আমরা তো শুনিয়েছি। এবং আমরা ধারা নিয়ে কথা বলছিলাম, আমরা যদি সেটাও চিন্তা করি, একসময় ব্যান্ডের গানের ধারা বা গানের লেখনীতে এক ধরনের ভিন্ন রকম ব্যাপার ছিল, যে শুধুমাত্র এটা প্রেম না, এর সাথে আরো অনেক ধরনের বার্তা থাকতো। কিন্তু বর্তমান সময়ের ব্যান্ডের ধারার কথা যদি আমরা চিন্তা করি, কিরকম ডিফারেন্স পাচ্ছেন? এখন আমরা বলি ওই সময় যে সব সময় যে ব্যান্ডেরা ছিল তা না, এটা শুরু করা হয়েছিল। এবং বিনয়ের সাথে বলছি ওই শুরুটা কিন্তু আমরা সোলসেট ওই সময় থেকে শুরু করে রেনেসার সময় এটা একটা বিশাল বিকাশ করে আর কি, যে ওরা একেবারেই আমার পুরো মনে প্রেমের হয়, গানে যায়নি। হ্যাঁ, রেনেসার গানের মধ্যে ম্যাক্সিমাম গানেই এরকম, অন্য হ্যাঁ। মানে যেটা সোলসের গানের মধ্যে কিন্তু প্রেমের গান ছিল, সেই সাথে আমরা সুযোগ পেলে এরকম গান ঢুকাতাম। কিন্তু রেনেসার গানে এসে ওটা একেবারে ভিন্ন ধারা হয়ে গেল গিয়ে, হ্যাঁ মানে এত বেশি হয়তো প্রেমের গান শুনতে শুনতে ওরা প্রেমেই গেল না একেবারে। যদিও ওটা একটা মূল ধারা, প্রেমের গানও তো একটা মূল ধারা, ওটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ওটা আমরা করেছি যখন আমরা সলো শিল্পীদের গান করেছি, হ্যাঁ তখন আমরা ওই গানগুলো এখনও করি আমরা। এখনো আসলে আর কি কি গান করছেন আপনি আপনার নতুন কাজ সম্পর্কে? আমরা নতুন কাজ ও শোনায় দিতে, আমি তার চেয়ে বলি সে শোনাক। হ্যাঁ মানে আমরা কি করছি, হ্যাঁ যেমন এই যে নারী দিবসের একটা বলেছিল, এখন শেষ করতে পারবো কিনা জানি না, 8 মার্চ, কিন্তু আমি একটু পরপর দুইটা গান একটু শোনাতে বলি, মানে মুখরা শুধু, কারণ নিশ্চয়ই, আপনাদের তো সময় কম। একটা হচ্ছে নর্মাল গান আর একটা হচ্ছে বক্তব্য নিয়ে গান। ওকে, আমরা কি তাহলে নারীটা? এখন নারী না, দিবস? প্রথমে যেটা শুনি ডিসেম্বরটা শুনি। আচ্ছা, আমরা তো মাত্র ডিসেম্বর ফিরে আসলাম, ডিসেম্বর নিয়ে একটা গান আছে নিশ্চয়ই। আনরিলিজড কিন্তু। ওকে, সেই সব দিন ফিরে ফিরে বাসে বারবার, কনকনে শীত ডিসেম্বর, সেই তো সেদিনও ছিল রোববার, পাখি ডাকা সকালে শুনশান পথ ধরে, কথা ছিল নীল নীল জল ছুঁয়ে বসবো আমরা নদী তীরে, কথা ছিল নীল নীল জল ছুঁয়ে বসবো আমরা নদী তীরে, সেদিনও ছিল রোববার ফিরে আসে বারবার বারবার, সেই সব দিন ফিরে ফিরে আসে বারবার।
কনকনে শীত ডিসেম্বর। বাহ, এবং আগামী কালও কিন্তু রোববার। রোববার, হ্যাঁ আমাদের সময় ওই রোববারটা ছুটি ছিল, তো এটা একটা নস্টালজিক ব্যাপার হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সাপ্তাহিক ছুটি ছিল রোববার এক সময়। এবং সেই রোববার এই কারণে বারবার ফিরে হ্যাঁ, আসে, এটা ফিরে আসে। প্রত্যাশাও হ্যাঁ, থাকে। প্রত্যাশা থাকে। আচ্ছা, আর- আমরা আর নারী একটা- দিবস নিয়ে একটি নারী গানের দিবস কথা নিয়ে, হ্যাঁ, ওটাই, শুনছিলাম। হ্যাঁ। নারী দিবস নারীদের নিয়ে গান অ্যাকচুয়ালি। বাড়ি যায় নারী বাপের বাড়ি, তার কোনো বাড়ি নাই। নারী যায় বাড়ি বাপে স্বামীর বাড়ি, তার কোনো বাড়ি নাই। নারী যায় বাড়ি ছেলের বাড়ি, তার কোনো বাড়ি নাই। ও হে তুমি বলো তো তোমার নিজের বাড়ি কবে হবে, কবে হবে, কবে হবে। নারী যায় বাড়ি বাপের বাড়ি, তার কোনো বাড়ি নাই। নারী যায় বাড়ি ছেলের বাড়ি, তার কোনো বাড়ি নাই। নারী যায় বাড়ি স্বামীর বাড়ি, তার কোনো বাড়ি নাই। ও হে তুমি বলো তো তোমার নিজের বাড়ি কবে হবে, কবে হবে, কবে হবে। নারী যায় বাড়ি স্বামীর বাড়ি, তার কোনো বাড়ি নাই। কি চমৎকার একটি গান, এবং গানের মাধ্যমে এত শক্তিশালী একটি বার্তা এবং এত কঠিন একটি প্রশ্ন আপনি করলেন, তোমার কবে বাড়ি তোমার হবে। কবে বাড়ি এটা হবে? কিন্তু অনেক বেশিরভাগ নারীকে, এটা আমাদের ইন জেনারেল সবারই, সব মেয়েরই, কিছু মেয়ে ছাড়া, ভাগ্যবান হ্যাঁ ছাড়া। কিছু এক্সেপশন আছে, Exception তো থাকবে। বাট এক্সেপশন ক্যান নট বি অ্যান হ্যাঁ, এক্সাম্পল। সেটাই, Absolutely. সেটাই। হ্যাঁ, সে জায়গা থেকে আচ্ছা, গানটি কোথায় আপলোড হবে দর্শক যারা রয়েছে? এখনো কিছু এখনো ঠিক কিছু হয়নি। আচ্ছা, গানটা কেমন এখনো- লেগেছে সেটা বলে। গানটি দারুণ লেগেছে, এবং যেহেতু আমি নিজেও একজন নারী, হ্যাঁ। এটা আসলে আমাদের সকলের ভেতরের একটা কথা যে আমরা শুনে থাকি, তো সেই কথাটাকে আপনি গানের মাধ্যমে প্রকাশ করলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। অনেক এবং ধন্যবাদ আপনাকে, বিলু খান, আপনিও দারুণ গাইলেন, আপনাকেও Thank you. ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু এবারে নতুন কাজের প্রসঙ্গে চলে আসি। আবারও অনেক ধরনের কাজ হচ্ছে, নতুন একটি গান আসছে নারী দিবস উপলক্ষে। আর কোন গানগুলো নিয়ে কাজ যেটা করছেন? যেটা শোনালো ওটাও আসছে, আর আমরা আরো 2-4টা গান করেছি এর মধ্যে। ওইভাবে তো করা হয় না, হয় কি যে আসলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আরেকটা হচ্ছে আমি যদি এভাবে বলি জঙ্গি ভাই, আমরা এটা আমাদের কিন্তু প্রফেশন না, আচ্ছা, এটা হচ্ছে আমরা করি প্যাশন থেকে। Passion একদম। হ্যাঁ, তো সময়ের সাথে সাথে যখনই কোনো কিছু আসে, অপরচুনিটি আসে, সিচুয়েশন আছে, আবার আবার গানটা আসতে হয় তো। আসতে হয়। ধরেন যে এই একটা ইয়ে বলি, একবার আমরা ওই যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বসছি, তো ওখানে আচ্ছা। শাকিল খান, যে নোভা ব্যান্ডের এরা সবাই ছিল, গল্প করছে। বিশ্বজিৎ ছিল, কুমার বিশ্বজিৎ। তো শাকিল খান বলছে, একজন ওদের বেক্সিমকোর একজন সিনিয়র অফিসার জিজ্ঞেস করছে যে জঙ্গি ভাই, আজ যে শিশু গানটা আপনি কীভাবে লিখেছিলেন? তো কুমার বিশ্বজিৎ জবাব দিচ্ছে যে উনি লেখেননি। লেখেননি মানে এটা ওনার লেখা না, বলছে না উনি এটা লেখেননি, ওনার উপর এটা নাজেল হয়েছিল। তো আসলে কিছু কিছু জিনিস ওইভাবেও যদি না বলি, ওটাতে এক ফর্মে বলা, কিন্তু আসলে আসতে হয় আর কি। এই মানে যেমন শিল্প Absolutely, ব্যাপারটাই তো ওটা তো আসলে- কথার না, আমি যদি সুরের কথাও বলি একই সুরও জিনিস, আসতে হয়, একই জিনিস এটা তো আসতে হয়। এটা তো- সুরটা যেমন পিলু মাঝে মাঝে সুর করে, মানে একটা সুর আসছে জঙ্গি ভাই আপনাকে পাঠালাম, এটার উপর কথা বসান, এটা তো আসছে হঠাৎ করে। এই যে এত গান এসেছে এবং সেই গানগুলো এত বেশি জনপ্রিয় হয়েছে, এবং সেই সময়ে লেখা আপনার গানগুলি এখনো হ্যাঁ, কিন্তু 35 বছর অনেক হয়ে গেছে। জনপ্রিয়। যখন লিখেছিলেন তখন কি মনে হয়েছিল বা ভেবেছিলেন যে গানগুলি এত বছর শ্রোতাদের মাঝে থাকবে? একদমই না, তবে জানতাম কোন গানগুলো হিট হয় জানতাম। যেমন এই যে নাসিম আলীর যখন প্রথম অ্যালবাম বের হচ্ছে, তো তখন সে হিট বাংলা গায়ক, বাংলা গানেরই গায়ক না, তো সে ওই যে হোটেল ব্লু নাইলেই আমরা একটু আড্ডা দিচ্ছি, সে এসে বললো যে জঙ্গি ভাই আমাকে আরেকটা গান দিতে হবে।
আমি তোমার ওর অ্যালবামের জন্য তখন আমার 4 টাকা দিছে, আমাকে নতুন গীতিকারদের থেকে নাও, এই আমি আর দিব না। বুঝে না না একটা দিতে হবে, আপনার এদিকে আসেন, আমার শুনেন, আমার আপনাকে আমার বলার আছে কিছু। আমি বলো, তো আপনি আমাকে এমন একটা গান লিখে দেন, কথা লিখে দেন, যেটা শুনলেই সবাই শুনবে এবং আমার গানটা হিট হবে, ওরকম আপনি পারবেন। তো আমি বলি যে ওইভাবে তো একেবারে লিখে না, আচ্ছা লিখি আমি তোমার জন্য। তখন ওই যে লিখলাম যতীন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলে, আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অনুরাগ, কিছুটা ভালোবাসা ছিল, দিয়ে বাচ্চু সুর করছিলাম। আমি বাচ্চুকে বলো সুর করতে, তোমার এটা হিট করবে। ওই কীভাবে বুঝতেন, আমি যে এই যে যতীন স্যারের ক্লাসেটা আছে না, ক্লাসিকগুলো কিন্তু আছে, এক্সিস্ট করে বাংলাদেশে, রিলেট করে, মানুষ রিলেট করতে পারবে, হয়ে যাবে। তো এবং ওটাই হলো ওর ওটা সিগনেচার সং হয়ে গেছে আর কি। এরকম আরো অনেকের অনেক সিগনেচার আছে। গান কিন্তু আপনার আছে। লেখা, এবং সেই জায়গাটাই যদি আসি তাহলে পারে এই যে আপনি যেরকম নাসিম আলী খান ওনার কথা বললেন, নকিব খান, পিলু খান, আয়ুব বাচ্চু, এত এত মানুষের সাথে আপনি কাজ করেছেন এবং আপনার লেখা গান দিয়ে অনেকে অনেক জনপ্রিয় হয়েছে, তখন আপনার কাছে গানগুলি কেমন লাগে? হ্যাঁ, তখন আমার ভালো লাগে। আমি যে একটাই বলি যে যখন ধরেন যে কোনো গান, একটা গান করি কিন্তু লোক যে খুব পছন্দ করে, এই যেমন এ নারী যায় বাড়ি, এটা কিন্তু আমরা বলতে পারি যে নারীদের ভালো লাগবে, হ্যাঁ, কিন্তু তার আগের গানটা আমরা বলতে পারি না যে ওটা ভালো লাগবে কি লাগবে না, কিন্তু আমাদের ভালো লাগছে, আমরা তো নিজের ভালো লাগার জন্য করি। তারপর যখন ওটা মানুষের ভালো লেগে যায়, তখন আমি বলি যে আলহামদুলিল্লাহ। এরকম অনেক মানুষের ভালো লাগা এবং ভালোবাসা আপনি পেয়েছেন, জীবনে অনেক প্রাপ্তিও এসেছে, আপনার কোনটিকে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়েছে? অনেক মানে এগুলো এই প্রাপ্তিগুলো আমি খুব ছোটোখাটোভাবে দেখি, যেগুলো একজন মানুষের থেকে আসে। যেমন এই হৃদয় কাদামাটি নিয়ে আমার ইনবক্সে অনেকের এসছে যে মানে আপনার এই গানটা শুনে আমরা বেঁচে গেছি, হ্যাঁ, মানে নাইলেও হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। মানে ও কথাটা তো ওরকম, হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে, মন উড়ন্ত কোনো বেলুন নয়, ফুল ফুটালে চুপসে যাবে। মানে তুমি যদি আঘাত পাও, ভেঙে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, তো ওখানে পেয়েছি আরেকটা, এই যে আমাদের এই রাশন হাউসে যেটা হলো, এই জন্মদিনের ওই দিন একটা অনুষ্ঠান, পিলু গাইল এটা, হে বাংলাদেশ তোমার বয়স হলো কত, এখনো হেলে আছো একদিকে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। তো ও তো গাচ্ছে, এর মধ্যে তো অনেক শিল্পী চলে যায় না, তো সামিনা চলে যাচ্ছে তখন, ওদেরও শেষ মুহূর্তে। আমি ওনাকে বাড়িয়ে দিয়ে গেছি, তখন এক ভদ্রলোক আসলেন, তো খুব পড়ালেখা জানা ভদ্রলোক, আমি ইয়েটা দিচ্ছি না, তো উনি বললেন যে আপনি এই গানটা কখন লিখছিলেন? আমি লিখেছি তো অনেক আগে, তবে পাবলিশ হয়েছিল সম্ভবত 2004 এরকম। বলছি এত আগে আপনি লিখেছিলেন, এটা এখনো প্রযোজ্য, তখনও প্রযোজ্য, সবসময় প্রযোজ্য, এবং আপনার গানগুলি তারপর সবসময় সে বলছে প্রযোজ্য আমি থাকবে। আপনাকে একটু পায়ে ধরে সালাম করতে চাই, হ্যাঁ, এই সামিনার সামনে, সবার সামনে। আমি তাড়াতাড়ি ধরে ফেলেছি, আমি বলছি না না, এই কাজটা করেন না। যেমন আমাদের তৃতীয় বিশ্ব গানটা লেখা হয়েছিল আর্লি 90-তে। এরকম early আরো অনেক 90s গান আপনি লিখতে থাকুন, নারী থেকে শুরু করে আমাদের সকল বিষয়গুলি নিয়ে আপনি লিখতে থাকুন। এবং আপনার জন্মদিন গতকালকে ছিল, চ্যানেল আই তারকা কথন পরিবারের পক্ষ থেকে আপনাকে আমরা একটু শ্রদ্ধা জানাতে চাই, সম্মান জানাতে চাই। আপনার জন্য অনেক রয়েছে একটি ধন্যবাদ, crest। অনেক ধন্যবাদ। পিলু, জি না অসুবিধা নেই। বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। Thank you, thank you. এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারাও ভালো আমাদের থাকবেন। সকলের ভালোবাসায় থাকুন, আমরা সেটি প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে, চ্যানেল আইকে। এবং আপনার জন্য ভালোবাসার একটি অংশ হিসেবে একটি ছোট কেক রয়েছে, আমরা কেকটা কাটতে কাটতে এবং একটু গান শুনতে শুনতে আমরা আজকের আয়োজন কোন থেকে গানটা বিদায় শুনতে নিতে কোন পারি। গানটা শুনতে চান বলেন? যে আপনার পছন্দের, আপনার লেখা কোনো গান প্লিজ। আজ যে শিশু করবেন নাকি অন্য কেউ করবেন? হ্যাঁ, হতে পারে। আর শিশু হতে পারে, আমরা শিশু তখন শিশু ওকে এটা হলো। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। শহীদ আজ মোহাম্মদ যে জঙ্গি, তিনি শিশু সবসময় আমাদের সঙ্গে এভাবেই সুস্থভাবে বিরাজ করুন, পৃথিবীর সেটি আমরা আলো প্রত্যাশা করছি। আমরা গান এসেছে। শুনতে শুনতে কেক কাটতে কাটতে বিদায় নিচ্ছি। আমরা তার তরে একটি সাজান বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু